আজ ১১টার পরপরই বিছানায় চলে গেল রুমাইশা। ঘুম আসছে ওর প্রচণ্ড। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, যার জন্য ঘুমের আরো বেশি জেঁকে ধরেছে রুমাইশাকে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশ জমে এলো। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরেই ঘুমের ঘোরে তলিয়ে গেল রুমাইশা। ১:৩০টার দিকে একবার জেগে গেল ও, কিন্তু পুরোপুরি জাগলো না, শুধু কান দুটো সজাগ হলো। তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনল না। পরক্ষণেই আবার ঘুমিয়ে পড়ল। বৃষ্টির বেগ সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি, তো কিছুক্ষণ ঝিরিঝিরি বাতাসের সাথে তাল মিলিয়ে আঁকাবাঁকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রতিটি ফোঁটা। ঠিক এমন সময় রুমাইশার ঘুমের ঘোর ছুটাতে দরজার কর্কশ নখের শব্দ এসে কানে লাগলো। কেউ একজন সমান তালে দরজার কড়া নাড়িয়ে যাচ্ছে। কড়া নাড়ার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রুমাইশা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো। বাইরে তখনও তুমুল বেগে বৃষ্টি পড়ছে। রুমাইশা দরজায় কান পাতল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে ওর। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। সাহস সঞ্চয় করে রুমাইশা আওয়াজ দিল, কে? তারপর আবারও দরজায় কান পেতে রইল রুমাইশা। ওপাশ থেকে কেউ উত্তর করছে না। এমন সময় আবারও নখ পড়ল দরজায়। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার। দরজার কাছ থেকে ফিরে এসে আবার বিছানায় বসল। দরজা ও খুলবে না। সাফওয়ান ছাড়া এই সময়ে আর কেউ আসবে না। নিশ্চয় ওকে মেরে ফেলতে এসেছে। রুমাইশা যে সব জেনে গেছে। নখের শব্দ অনেকক্ষণ আর হলো না। বাইরে বৃষ্টির বেগও এখন কমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিল রুমাইশা। ঠিক তখনই আবারও দরজায় খটখট শব্দ করে নখ পড়ল। এবারের নখটা অন্যগুলোর চেয়ে কয়েক গুণ বেশি উগ্র। রুমাইশা ভেবে পেল না কি করবে। বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল। দোনামোনা করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে। বাইরে বৃষ্টির বেগ আবার বাড়তে শুরু করেছে। কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতেই আবার কয়েকটা উগ্র নখ পড়ল দরজায়। রুমাইশা এবার কোনো কিছু না ভেবে সাথে সাথেই দরজা খুলে দিল। আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিত ব্যক্তিটা তার শক্ত পুরুষালী পেশিবহুল হাতটা দিয়ে তড়িৎ গতিতে রুমাইশার গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে সোজা বিছানার ওপরে নিয়ে চেপে ধরল। অতর্কিত হামলায় তাল হারিয়ে ফেলল রুমাইশা। শ্বাসনালীতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর। নিজের দুই হাত দিয়ে প্রাণপণে গলা থেকে সাফওয়ানের হাতখানা সরানোর চেষ্টা করল ও, কিন্তু ব্যর্থ হলো। তীব্র চাপে জিহ্বা বেরিয়ে আসতে চাইল। চোখ দুইটা উল্টে যাওয়ার উপক্রম হলো ওর। আমার ওপর নজরদারি চালাচ্ছ রুমাইশা কাদের? এই তুমি আমার ওপর নজরদারি চালাচ্ছ? রুমাইশার কানে একদম কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল সাফওয়ান। তারপর কানের কাছ থেকে মুখ সরিয়ে অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যাওয়া রুমাইশার মুখের দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে রইল। সাফওয়ানের হাতটা গলা থেকে সরানোর চেষ্টারত অবস্থায় রুমাইশার হাত দুটো আস্তে আস্তে শক্তি হারিয়ে শিথিল হয়ে যেতে শুরু করলো। বাঁচার আকুতি নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশা। জল নিশাচরি চোখ দুইটা দিয়ে সেই আকুতি স্পষ্ট দেখতে পেল সাফওয়ান। নিজের হাতের বাঁধনটা অল্প একটু আলগা করল। সামান্য ছাড়া পেতেই মুখ দিয়ে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিল রুমাইশা। আর তারপরেই অসহায়ের মতো কাশতে শুরু করলো। মুখ দিয়ে লালা বেরিয়ে আসলো ওর। কিন্তু রুমাইশার এমন মর্মর অবস্থা দেখেও মন গলল না সাফওয়ানের। গলা ছাড়ল না ও। আচমকা সাফওয়ান রুমাইশার বুকে নিজের গায়ের গন্ধের কোনো বস্তুর উপস্থিতি টের পেল। রুমাইশার মুখের উপর থেকে দৃষ্টি চড়িয়ে চোখ নামালো রুমাইশার বুকে সন্দেহের চোখে। আরো একবার চোখ তুলে তাকালো রুমাইশার চোখের দিকে। বেদনাবিধুর দৃষ্টিতে সাফওয়ানের সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকিয়ে ওর মনে পড়ল রুনিয়া আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই বস্তুটা ও ওর অন্তর্বাসের ভেতরেই ঢুকিয়ে রেখেছিল। ঘটনাটা মনে পড়তেই আঁতকে উঠল রুমাইশা। সাফওয়ান নিজের তীক্ষ্ণ নাক দিয়ে কয়েকবার জংলি পশুদের মতো করে রুমাইশার বুকের কাছটার ঘ্রাণ নিল। আর তারপর সেই বস্তুটা যে একান্তই তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই রুমাইশার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকালো সাফওয়ান।
গলার বাঁধন যেটুকু আলগা করেছিল সেটুকু আবারও সুদীর বন্ধনে চেপে ধরল সাফওয়ান। আর সাথে সাথেই আগের মতো আবারও হাত পা অবশ হয়ে এলো রুমাইশার। সাফওয়ান রুমাইশার গলার নিচে তার বক্ষের আরম্ভস্থলে নিজের হাত স্পর্শ করে ধীর গতিতে দুইটা আঙুল রুমাইশার কামিজের অভ্যন্তরে অন্তর্বাসের ভেতর দিয়ে বক্ষবিভাজিকা ছুঁয়ে দিয়ে নিয়ে এলো অন্তর্বাসের সীমান্ত রেখা। আর তারপর সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল সাফওয়ান। এক টান দিয়ে সেটা বের করে আনলো। টান দেওয়ার সাথে সাথে সাফওয়ানের নখের আঁচড়ে রুমাইশার বুকের মাঝখানে ছিলে গিয়ে কিঞ্চিৎ রক্তিমাভা দেখা গেল। আর এরপরেই রুমাইশার গলা পুরোপুরি ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাইশা নিজের গলাতে হাত দিয়ে প্রচণ্ড শব্দ করে দম নিল। চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো ওর। মুখ থেকে কষ বের হয়ে গাল বেয়ে পড়ল ওর। শ্বাসকষ্ট রোগীর মতো জোরে জোরে দম নিতে থাকলো রুমাইশা। সাফওয়ান এবার এক ঝটকায় রুমাইশার হাত ধরে বিছানা থেকে উঠিয়ে নিজের বুকের সাথে রুমাইশার পিঠ চেপে ধরল। তারপর রুমাইশার চিবুক চেপে ধরে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কত বড়, তুই আমার উপর নজর রাখিস? কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে? কবে থেকে? কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস? বল এখনই। রুমাইশা কোনো উত্তর করতে পারল না, কান্না ছাড়া। গলা যেন বসে গেছে ওর। বাইরের বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো, আর সেই সাথে সমান তালে বাড়তে লাগলো সাফওয়ানের ক্রোধ। আমার রুমে কেন গিয়েছিলি? কিসের জন্য গিয়েছিলি আমার রুমে? গোয়েন্দাগিরি করছিস আমার ওপর? সেদিন ছেলেরা সবাই নামাজে গেলে সবার অগোচরে সাফওয়ানের রুমে হানা দেয় রুমাইশা। যেখানে রুনিয়ারও যাওয়ার অনুমতি নেই সেখানে ও অনধিকারে প্রবেশ করে। সাফওয়ানের রুমে একটা দেওয়াল জুড়ে বুককেস রাখা, যেখানে অধিকাংশ বই, বিভিন্ন গাছ ও গুল্ম সম্পর্কে, যার নাম ও কখনো শোনেনি রুমাইশা। আর বাকি যেগুলো সেগুলো সব সরীসৃপদের নিয়ে, বিশেষ করে সাপ। টেবিলে রাখা ছিল একটি কালো মলাটের মোটা ডায়েরি, যেটা খুলে কয়েক পাতা উল্টে দেখেছিল রুমাইশা। সেটা ছিল সাফওয়ানের রিসার্চ পেপার, তার নিজেরই সম্পর্কে। বিছানার এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের, যেটা ফেরার সময় হাতে করে নিয়ে চলে এসেছিল রুমাইশা। ওই খোলসের সাথে জঙ্গলের দেখা খোলসের হুবহুব মিল দেখে রুমাইশা বুঝে যায় সাফওয়ানই ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে জঙ্গলে যায়। কিন্তু কেন যায় সেটা উদ্ঘাট করতে গিয়েই বিপত্তিটা বাধে। নামাজ শেষে বাড়িতে ফিরে নিজের রুমে অন্য কারুর স্পর্শের গন্ধে দিশেহারা হয়ে যায় সাফওয়ান। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরই পেয়ে যায় আসল কালপিটকে। রুমাইশার কোনো উত্তর না পেয়ে সাফওয়ান প্রচণ্ড রেগে গেল। রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে নিজের ডান হাত দিয়ে রুমাইশার দুই গালের টুটি চেপে ধরল ও। ব্যথায় কুঁকড়ে গেল রুমাইশা। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান নিজের মুখ রুমাইশার মুখের একদম কাছে নিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, সাফিন বা বাইরের অন্য কেউ যদি এই ব্যাপারে জানে, তাহলে সেটাই হবে তোর শেষ দিন। তারপর ভরাট পুরুষালী কণ্ঠে ধীরে ধীরে বলল, ইফ ইউ ওয়ানা লিভ, জাস্ট কিপ ইউর মাউথ শাট, টোটালি শাট, আর আই উইল give you a kiss of death on your neckline, the previous one, and you will no longer be in this world. Mind it. আর ও কিছুক্ষণ রুমাইশাকে এভাবেই চেপে ধরে রেখে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সাফওয়ান। তারপর তড়িৎ গতিতে দরজা খুলে যেভাবে এসেছিল সেভাবেই আবার বেরিয়ে গেল। সাফওয়ান চলে যাওয়ার সাথে সাথেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা। গলার বাঁ পাশে সাফওয়ানের হাতে দুই আঙুলের ছাপ বসে গেছে। জায়গাটা লাল হয়ে আছে। ফ্লোরে বসে গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। প্রচণ্ড ব্যথা অনুভব করছে গলায়। ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। গালের পাশ দিয়ে কষ পড়ে কামিজে লেগেছে। ধুয়ে ফেলতে হবে সব। অনেক কষ্টে ফ্লোর থেকে উঠল রুমাইশা। ক্লোজেট থেকে একটা ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার বের করলো ও। ওয়াশরুমে গিয়ে নিতম্ব
ছাড়ানো চুলগুলো খুলে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানি গায়ে পড়ার সাথে সাথেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। এই কি সেই সাফওয়ান যে কিনা ওর পশমকেও স্পর্শ করলেও ছুটে আসতো, যে ওর কান্না দেখতে পারতো না, যে কিনা ওর জন্য যাকে তাকে মেরে বসতো? এই কি সে? হ্যাঁ, ওর যে দোষ নেই তা নয়, সাফওয়ানের বিনা অনুমতিতে সাফওয়ানের রুমে ঢুকেছে, ওর উপর নজরদারি করেছে, জানার চেষ্টা করেছে সাফওয়ানের এমন হওয়ার কারণ, কিন্তু তাই বলে এরকম টর্চার করবে? এর চাইতে মেরে ফেলাই তো ভালো ছিল। ওয়াশরুমের ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে থাকে রুমাইশা। গলার ব্যথাতে শব্দ করতে প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও কান্না থামছে না ওর। কিছুক্ষণ পর ভেজা চুল নিয়ে গায়ে তাওয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রুমাইশা। ড্রেসিং টেবিলের তাকে রাখা স্যাভলন ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে লাগিয়ে দিল নিজের বুকের মাঝখানের ক্ষতস্থানে। তারপর বিছানায় রেখে যাওয়া বটল গ্রিন টি-শার্টের সাথে আকাশি রঙের কটনের ট্রাউজার পরে নিল। চুলগুলো মুছে পিঠের ওপর ছেড়ে রাখল। অতঃপর বিছানায় উঠে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটুজোড়া বুকের কাছে নিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। নিজের রুমে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছে না সাফওয়ান। বারবার রুমাইশার যন্ত্রণায় কাতর চেহারাটা চোখের সামনে ফুটে উঠছে। রাগের মাথায় রুমাইশাকে এইভাবে অত্যাচার করা মোটেও ওর উচিত হয়নি। অপরাধ বোধে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করল সাফওয়ান সমস্ত ছাদ জুড়ে। গতকাল রুমাইশা জঙ্গলে যাওয়ার 2 রাত আগে সাফওয়ান গিয়েছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেট ওয়াচটা সেখানেই পড়ে যায়। টাইমেক্স কোম্পানির এই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটবেলায় দিয়ে বলেছিল এটা নাকি ওর অনেক কাজে লাগবে, কিন্তু কি কাজে লাগবে সেটা ছোটবেলায় না বুঝলেও এখন সেটার ব্যবহার খুব ভালোভাবেই জানা সাফওয়ানের। সেদিন রাতে নিজের রুমে এসে ও বুঝল পকেটে ওয়াচটা জঙ্গলেই পড়ে গেছে, কিন্তু রুমাইশা জঙ্গলে যাওয়ার রাতে সাফওয়ান জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও ওয়াচটা পায়নি। আর তখনই নিজের রুমে পাওয়া কারোর গায়ের গন্ধের কথা মনে পড়ে ওর। আর সেই ব্যক্তি যে তাদের বাড়িতে বিদ্যমান কেউ সেটাও বুঝে যায় সাফওয়ান। আর সেটা রুমাইশা ছাড়া আর কেউ না। ব্যাপারটা বোঝার পর থেকেই ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠেছে সাফওয়ানের। আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এইভাবে অত্যাচার চালিয়েছে ও। কেন করলাম আমি এমন? কেন করলাম? ওকে তো ভালোভাবেই বোঝাতে পারতাম। ও যদি মরে যেত কি হতো তখন? কেন করলাম আমি এমন? এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে বসে কনুই উড়ুতে ঠেকিয়ে 2 হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরে রইল সাফওয়ান। আমার রিমু, আমার আদরের রিমু, কি করলাম আমি? মনে মনে আওড়াতে থাকলো ও। চেয়ারের ওপর ওভাবেই খানিকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল সাফওয়ান। বসে বসে ভেবে মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর। রুমে গিয়ে নিজের মার্সিডিজ বেঞ্চের চাবিটা হাতে নিল সাফওয়ান। তারপর দোতলা দিয়ে এগোলো, উদ্দেশ্য ওর রুমাইশার রুম।